হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? তো এটা হচ্ছে মির্জা শানমুগ্ধ উপন্যাসের পর্ব সংখ্যা ৭৩। উপন্যাস মির্জা শানমুগ্ধ, লেখনীতে জান্নাতুল ফিরদাউস মিথিলা। তো এই উপন্যাসের আগল সবকটি পর্বই আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে আমি সোজাসুজি গল্পে আসছি। বর্তমান যুগে ছেলেপেলে বলে কথা, চরিত্রের একটু আধটু দোষ থাকবে, এটাই স্বাভাবিক। তাছাড়া ও কোনো সাধারণ কেউ নয়, ও এখন রুজ দি কিং। নারী ক্ষুধা থাকবেই, তবে মনে রেখো নিরুর মা। একটা পুলিশের ১০০০টা মাসুকা থাকলেও তার স্ত্রী হবে কেবলমাত্র একজনই, আর অধীরের স্ত্রী হবে কেবলমাত্র আমার মেয়ে নিরুপমা। বাদ বাকি তার ১০০০টা মাসুকা থাকুক, হু কেয়ার্স। মাথার ওপর অদৃশ্য বজ্রপাতে খানিক কম্পিত হলেন সুদীপা রায়ের সর্বাঙ্গ। মুখাবয়বে ছড়ালো তীব্র বিস্ময়ের ছাপ। অন্তঃকোণে হুটহাট চাপ বাড়ল কর্তাগিন্নির। কণ্ঠ হলো ভঙ্গুর। তাই বলে শেষমেশ এমন চরিত্রহীন একটা ছেলের সঙ্গে আমার নীরুকে। পথিমধ্যে বাক্রুদ্ধ হলেন সুদীপা রায়। তার কাপা কাপা কণ্ঠ হতে যেন উপচে পড়ছে কান্নার দলবল। এতক্ষণে কর্তার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে আচমকা ঠেকল স্ত্রীর অন্ধকার মুখপানে। সহসা গম্ভীর মুখে নড়েচড়ে বসলেন হিমাংশু রায়। ধীরলয় আঁকড়ে ধরলেন স্ত্রীর শীতল কবজিসন্ধি। নরম টানে টেনে এনে বসালেন নিজের সম্মুখে। প্রস্তরখণ্ডের ন্যায় নিষ্প্রাণ মানুষটার প্রাণে সরু দৃষ্টি বজায় রেখে হিমাংশু রায় গম্ভীর কণ্ঠে আওড়ালেন, এত চাপ নিচ্ছ কেন সুদীপা? মুহূর্তেই দৃষ্টি উঠালেন সুদীপা রায়। জ্বলে উঠলেন তেলে বেগুনে, দাঁতের দাঁত চেপে শুধালেন, চাপ নিচ্ছ কেন মানে? তুমি জানো না আমি কেন চাপ নিচ্ছি? জানো না তুমি? কণ্ঠ ক্রমশ উঁচু করছেন সুদীপা রায়। তা শুনে খানিক বিরক্ত হলেন কর্তা মহাশয়। মধ্যবয়সী কপালের চামড়ায় গোটাকত বিরক্তির ভাঁজ টেনে গমগমে গলায় বলে ওঠেন, আওয়াজ নামিয়ে কথা বলো সুদীপা। ভুলে যেও না দেয়ালেরও কান আছে। তাছাড়া এরম একটা ভাব নিচ্ছ যেন আমার বলা কথাটা শুনে আকাশ থেকে পড়লে। সাপের ন্যায় অনবরত ফুঁসছেন সুদীপা রায়। কণ্ঠের ঝাঁঝ ঝেলে তক্ষুনি আওড়ালেন, হ্যাঁ পড়লাম, ঠিক আকাশ থেকে পড়লাম। কারণ এমনটা কিন্তু হবার কথা ছিল না নীরুর বাবা। অধীর কাউকে বিয়ে করলে এই জমিদার বাড়ির সকল সহায় সম্পত্তির 4/2 পাবে তার অর্ধাঙ্গিনী। এমনটাই তো উইলে লেখা ছিল, তাই না? যদি ওর অর্ধাঙ্গিনী হয় আমার নীরু, তবে সেই সকল সম্পত্তির অধিকার হবে আমার মেয়ে, তাই তো? কিন্তু তখন তো আমার জানা ছিল না নীরুর বাবা অধীরের চরিত্র এতটা কুৎসিত। এখন সবটা জানার পর এরকম একটা কুৎসিত চরিত্রের ছেলের সঙ্গে কি করে মেয়ের দুহাত এক করবো বলো তো? রহস্যময় কায়দায় বক্র হাসলেন হিমাংশু রায়। ফের মনোযোগী হলেন দাবা চাল উল্টাতে। দৃষ্টিতে তীক্ষ্ণতা লেপটে কণ্ঠে নামালেন একরাশ গাম্ভীর্যের ছাপ। তুমি হয়তো ভুলে যাচ্ছ সুদীপা, অধীর রায় বর্তমানের রুজদি কিং। আর রুজদি কিংরা চাইলেও নিজেদের রাজত্বেই রাজ করাকালীন খুব বেশি দিন বেঁচে থাকতে পারে না। শেষমেশ হয় শত্রুর হাতে প্রাণ হারায়, নয়তো প্রাণ হারায় প্রিয় এবং আপন মানুষ নামক মুখোশধারীদের হাতে। এ পথে কিন্তু ধীরলয়ে এগোচ্ছে বর্তমান রুজদি কিং উর্ফে অধীর রায়। তার মৃত্যুতেও কিন্তু খুব বেশি দেরি নেই, তাই বলছি। একবার যদি তার সঙ্গে কোনো মতে নীরুর বিয়েটা হয়ে যায়, তাহলেই ব্যাস, আমাদের নীরু হবে এই পুরো রায় জমিদার বাড়ির একমাত্র মালকিন। কি একটা বাবা ভাবা যায়! এরকম বাবাও দুনিয়াতে পাওয়া যায়, আল্লাহই জানে। থামলেন হিমাংশু রায়। মন্ত্রীর ঘুঁটিটা আচমকা দাবার কোটে তুলে এনে হাতের মুঠোয় পুরলেন তিনি। রুক্ষ হাতের অমসৃণ তালুতে গুটিখানা খানিক দলাই মলাই করতে করতে রহস্যময় বাঁকা কণ্ঠে ফের বলতে লাগলেন, জমিদার বাড়ির একমাত্র উত্তরসূরি অধীর রায়, যার ভাগ্যে মৃত্যুর রেখা বহু আগেই স্পষ্ট হয়েছে গিন্নি। এবার শুধু তার ফলার পালা। নীরুর সঙ্গে একবার বিয়েটা হোক তার, এরপর তার মরণ নিশ্চিত করার দায়িত্ব আমার। মেয়ে আমার স্বামীর সঙ্গে না হয় কটা দিন কাঁদবেই, তা বড় জোর 1 মাস, 4 মাস কিংবা 1 বছর। আর তারপর তারপর আমার নীরুকে আমি আবার বিয়ে দিব তার যোগ্য পাত্রের সাথে। এরপর তোমার যা ইচ্ছে করো না হয়, সম্পত্তি তো তখন আমাদেরই থাকবে। হতবম্বতার সমুদ্রে এখনও টালমাটাল সুদীপা রায়। সংশয় বাড়ল অন্তঃকোণে। শুষ্ক অধরের ডগায় সিক্ত জিভখানা খানিক ঠেলে দিয়ে শঙ্কিত বিজড়িত কণ্ঠে পরপরই আওড়ালেন, কিন্তু এসবে আমার নীরু কতটা কষ্ট পাবে তা ভেবে দেখেছ একবার? তড়াক চোখ পাকিয়ে তাকালেন হিমাংশু রায়। চোয়ালের বেশি টান টান করে নিয়ে বিকৃত করলেন মুখ। বিকৃত ভাষায় দুটো গালি আওড়ে পরক্ষণেই বললেন, কষ্ট? কিসের কষ্ট? টাকার মুখ দেখলে কষ্ট থাকে নাকি? যার টাকা আছে তার হাতে দুনিয়ার সব আছে, তাই ওসব যাচ্ছে তাই কথাবার্তা দ্বিতীয়বার আওড়ানোর সাহস করবে না নীরুর মা। তক্ষুনি শক্ত হলেন সুদীপা রায়। ঠোঁটের ডগায় আটলেন কুলুপ। নত দৃষ্টে একমনে তাকিয়ে রইলেন দাবার কোটের পানে। হিমাংশু রায় দক্ষ কায়দায় ঘুঁটি নাড়ছেন, উল্টে পাল্টে
পয়েন্ট উল্টে আচমকা গ্রাস করলেন রাজার গুটি। মুহূর্তে হিমাংশু রায়ের কক্ষে রুক্ষ আঙুলের তিরস্কৃত আঘাতে কোট হতে ছিটকে পড়ল রাজার ঘটিটা। ঠোঁটের করে তৎক্ষণাৎ ক্রূর হাসি লেপটে গেল মধ্যবয়স্কের বিচক্ষণ। রাজার ঘুটির স্থানে নিজ গুটিটা রাখতে রাখতে আচমকা রহস্যময় কণ্ঠে শুধালেন, খেলা তবে এতদিনে শুরু হলো সুদীপা। তুমি শুধু খেয়াল রেখো, এ খেলার কোন প্রকার চাল সম্বন্ধে নীরু যেন অবগত না হয়। বাধ্যের ন্যায় মাথা কাত করলেন সুদীপা রায়। বুক চিরে বার করলেন এক ফালি দীর্ঘ নিঃশ্বাস। স্বামীর দক্ষ খেলার গতি দেখে অন্যমনস্ক হলেন তিনি। হুট করেই বলে উঠলেন, তখন থেকে আমি শুধু একটাই কথা ভেবে যাচ্ছি। কোন কথা? খেলায় মনোযোগী হিমাংশু রায়ের পরপর জিজ্ঞাসু প্রত্যুত্তর, যার পিঠে হতবিহ্বল বাক্যবান শুনলেন সুদীপা রায়। এই যে, যার বাপ কোনোদিন একটা মাত্র নারী ছাড়া দ্বিতীয় কারোর দিকে ফিরেও তাকায়নি, তারই ঔরসজাত সন্তান হয়ে এহেন কুৎসিত চরিত্র কি করে পেল ওধের? অথচ ওর বাপ বাকিটা আওড়ানোর ফুরসত পেলেন না অন্যমনস্ক সুদীপা রায়। তার পূর্বেই তার ক্ষুদ্র চোয়ালখানায় আক্রমণ বসল শক্তপোক্ত হিংস্র থাবার। এহেন অতর্কিত কাণ্ডে যার পণ্যায় ভরকান কর্তাগিন্নি তরিত বিস্ময়াবহ দৃষ্টি হকচকিয়ে তাকালেন সম্মুখে। আর অমনি স্বামীর অমন জলজল করতে থাকা ভয় মিশেলের রাগান্বিত দৃষ্টিজোড়া পরখ করে ভীত হলেন রমণী। বহু কষ্টে গিললেন ঢোক। চোয়ালের পেশি নাড়াতে গেলেই ব্যথায় কুঁচকে এলো তার মুখ, কুঁচকে গেল চোখ জোড়াও। তন্মধ্যে কর্ণঘরে ভেসে এলো হিমাংশু রায়ের ভয়র্থ বাজখাই কণ্ঠ, খবরদার, মরণের ভয় থাকলে ওই নাম মুখেও আনবে না সুদীপা, নয়তো এর পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তা আশা করি তুমি এখনো ভুলোনি। পিনপতন নিরাপদে ছেয়ে থাকা কামরাটিতে মাঝে মধ্যেই গুঞ্জে উঠছে সপ্তদশের উচ্চ গোগানির শব্দ। মৃত্যু যন্ত্রণায় কাতর পাখির ন্যায় ছটফটিয়ে যাচ্ছে রমণীর ক্ষুদ্র তনু। চোখ দুটো ভেঙেছে বাঁধ, ছড়াচ্ছে বুক ভাঙা আর্তনাদের ব্যথাতুর ছাপ। যুবকের ঘরমাক্ত বলিষ্ঠ দেহের সঙ্গে আষ্টে পিষ্টে আটকে থাকা নিজ ক্ষুদ্র বদনটা সরিয়ে আনার ব্যর্থ চেষ্টায় লিপ্ত মাহি। তার ধনুকের ন্যায় বাঁকানো মেরুদণ্ডটা কেমন সেঁটে আছে অমিশ্রণ দেয়ালের সঙ্গে। পা দুটো এখনও জোরপূর্বক ছড়িয়ে আছে রুড়মানবের ভি শেপড মেধহীন কোমর অঞ্চলে। মানবী পরাস্ত হচ্ছে না কিছুতেই। ঘাড়ের পেশি শক্ত করে মুখ সরাতে চাইছে অন্যত্র, কিন্তু রুড়মানব আজ যেন বড্ড বেপরোয়া। এক মুহূর্তের জন্য মুক্ত করছে না চঞ্চল চড়ুইকে, উল্টো জোর বাড়িয়েছে নিজ পেশিবহুল ইস্পাত দৃঢ় হাত দুটোর। তার ডান হাতের রুক্ষতালুর রুষ্ট পরশে কুপকাত বাহিন নরম তুলতুলে ঘাড়, বাঁ হাতের দানবীয় মুঠোয় দেয়ালের সামনে একত্রে চেপে রাখা রমণীর তুলোর ন্যায় হাত দুটোর কবজি সন্ধি। দক্ষ শাসকের ন্যায় রমণীর তুলতুলে অধর যুগলের নিজ আধিপত্য বিস্তারে মত্ত ছন্নছাড়া বেপরোয়া পুরুষ। রুক্ষ অধর যুগলের কার্য চালাচ্ছে রুষ্টতার সঙ্গে। মাহি গোঙাচ্ছে এখনো। ওষ্ঠপুট আর সেই চিরচেনা দশাই নেই, তাদের হাল হয়েছে করুণ। রুড়মানবের তীক্ষ্ণ দাঁতের চাপায় পড়ে সেটাই ক্ষত হয়ে ঘা দেখা দিয়েছে বেশ কয়েক স্থানে। উষ্ণ ক্ষারীয় তরলে মাখামাখি অবস্থা বেচারির মুখগহ্বর, তবুও নিস্তার পাচ্ছে না কিছুতেই। তার অধর যুগলে উষ্ণ ক্ষারীয় স্বাদ পেয়ে রুড়মানব বোধ হয় উন্মাদ হয়েছে বেশ। ভাগ্যিস নাসারন্ধ্রের সরু ছিদ্র পথ এখনো মুন্মুক্ত, নয়তো এত দীর্ঘ গভীর চুম্বনে মৃত্যু সুনিশ্চিত ছিল বেচারির। মাহি বড্ড দুর্বল, ভঙ্গুর কায়ায় ছটফটাচ্ছে কোনো রকম। এরই মধ্যে মেয়েটাকে এক ফালি স্বস্তির নিঃশ্বাস টানবার সুযোগ দিল মুগ্ধ। আলগোছে ভঙ্গিতে, অগোছালো ভঙ্গিতে আচমকা কপাল ছোঁয়াল মাহির। সপ্তদশী নাজুক বড্ড, কাঁপছে তার সর্বাঙ্গ, নিঃশ্বাসও বোধহয় টানছে বহু কষ্টে। সিক্ত চোখ দুটো বুজে রাখা দুর্বল মানবীর। ঠিক তখনই মুগ্ধ কেমন হাঁপড়ে নেয় নিঃশ্বাস প্রশ্বাস চালিয়ে হুট করে ঝঙ্কার তোলা কণ্ঠে শুধালো, লেটস গেট ইন্টিমেট চাশমেশ। মুহূর্তেই মাথার উপর আকাশ ভেঙে পড়ল সপ্তদশীর। চোখ দুটো তক্ষুনি খুলে গেল বিস্ফারিত আকার ধারণ করে। মুখভাবে ছড়িয়ে গেল মারাত্মক ভয়ের ছাপ। কণ্ঠ জুড়িয়ে আসতে চাইলেও ভীত সন্ত্রস্ততায়। আপনি এসব না। শুনল না মুগ্ধ, উল্টো ফিক করে বাঁকা হেসে অধর কামড়ে ধরল নিজে। ধীরে ধীরে মাহির মসৃণ ললাট হতে নিজ ললাট তটের দূরত্ব বাড়িয়ে মুখ নামালো সপ্তদশীর মসৃণ গ্রীবাদেশে। সেথায় আচনক নিজ রাক্ষসে ধারালো দাঁতে তীক্ষ্ণ ছোঁয়া বসাতেই বেচারির কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো আত্মচিৎকার। যুবক সময় নিয়ে দাঁত বসিয়ে রাখলো মানবীর মসৃণ গ্রীবাদেশে। ধৈর্যলয়ে দাঁত সরিয়ে সদ্য পরিস্ফুটিত ক্ষততে সিক্ত অধর ছুঁয়ে এক অদ্ভুত অধিকারবোধের শুধালো, ওসব চোখাচোখি বুলশিট, কাইন্ড লাভ, তুলতুলে আদর্শ হাগ, and all those respected fucking types intimates are not my criteria, Signora. I'm a bloody beast and I have a tough and rough sign intimates.
সো আমি যখন তোকে ছোঁবো তখন ঠিক এভাবেই ক্ষত করে ছাড়বো, তাই এখন থেকে এভাবে অভ্যস্ত হয়ে যায় সিগনোরা। আই কান্ট স্টপ মাই সেলফ এনিমোর। আজকে ওঠে মাহিন নারী সত্তা, কেঁপে ওঠে ক্ষুদ্র তনু, তীব্র ব্যথায় জর্জরিত অধৈর্যকল খানিক নাড়িয়ে চাড়িয়ে যেই না কিছু আওড়াবে তার পূর্বই কর্ণগহ্বরে পৌঁছালো মুগ্ধের ভয়ার্ত কণ্ঠস্বর। আই ডোন্ট লাভ দ্যাট ফাকিং টাইপ অফ সো কল্ড ডার্ক রোম্যান্স বেব। এক মুহূর্ত ব্যয়ে কণ্ঠে ফাটি পড়ল রুরমানবীর। পরক্ষণেই তার ব্যস্ত অধৈর্যগল শিরশিরিয়ে পরশের ন্যায় ধীরলয়ে উঠে এলো রমণীর রক্তিম কর্ণলতিতে। সে তাই ফের তীক্ষ্ণ দাঁতে রুষ্ট চাপ বসিয়ে থেকে একই কণ্ঠে আওড়ালো, বাট আই হ্যাভ আ গ্রেট ইন্টারেস্ট ইন এক্সট্রিম ডার্ক রোম্যান্স সিগনোরা। ভিন্ন কিছু শব্দ, যার সঙ্গে পূর্ব পরিচিত নেই বোকা মানবী। ফলাফলস্বরূপ ভয় পাবে নাকি স্বস্তি পোহাবে তা নিয়ে বড্ড সন্দিহান সে। শুকনো ফাঁকা ঢোক গেলে ফুপিয়ে ফুপিয়ে প্রসঙ্গ ধরল উল্টো। আপনি আমার সঙ্গে এসব উল্টোপাল্টা কাজ করতে পারেন না বেস্ট। অধর কামড়ে হাসল মুগ্ধ। মোহবিষ্টের ন্যায় নাক ঘষতে লাগলো রমণীর মসৃণ গালে। আচ্ছন্ন কণ্ঠে আওড়ালো, ও ফাক অফ বান্দির মেয়ে, আমি কি করতে পারি তা তোর ধারণাও বাইরে। হয়তো আরেকটু পর একটু আধটু টের পাবি তা। কথায় লোকটাকে দামাতে পারছে না মাহি। অদম্য মনোবলে দুর্বল কণ্ঠে ফের বলে উঠল, আপনি বলেছিলেন আমার বার্থডে না আসার আগে। 8-9 দিন দেখে কোনো বড় পরিবর্তন চলে আসে না পিচ্ছি। এই মুহূর্তে জাস্ট ভুলে যাও সব অ্যান্ড ফিল মি। আপনি আপনি এসব করতে পারবেন না। আমি না, আপনি আমার সঙ্গে সামান্য একটা কাগজের টুকরোর ভিত্তিতে এসব করার অধিকার রাখেন না বেস্ট। তক্ষুনি মহাচ্ছন্ন দৃষ্টিযুগল আগুন ছড়ালো মুগ্ধের। নাক সরে গেল মাহির কোমল গাল হতে। শক্ত চোয়ালে কটমট শব্দ বাড়ল তার। রমণীর তুলতুলে ঘাড়ের পিঠে আঁকড়ে রাখার রুক্ষ হাতের মুঠোটা তক্ষুনি টেনে আনলো মেয়েটার চোয়াল বরাবর। সে তাই এক প্রকার হিংস্র থাবা বসিয়ে হিসিয়ে শুধালো, সামান্য কাগজ? মাই ফাকিং বেচ, দ্যাটস নট আ অর্ডিনারি পিস অফ পেপার, দ্যাটস আর ম্যারেজ কন্ট্রাক্ট পেপার, যেখানে স্পষ্ট লেখাচ্ছে তুই আমার আর আমি হোয়াট এভার। কণ্ঠে মলিনতা বাড়ল মাহির। মাথাটা আপনা আপনি হেলে গেল দেয়ালের সনে। চোখ দুটো ক্রন্দনের ভারে বুঝে এসেছে মেয়েটার। অস্ফুষ্ট কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো, সেটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ মাত্র, যা বাস্তবিক জীবনে বিন্দুমাত্র মূল্য রাখে না বেস্ট। বাস্তব হলো আপনি এবং আমরা সম্পূর্ণ দুই মেরুর মানুষ। আপনার সঙ্গে আমার সমাজ, জাত, ধর্ম কিচ্ছু মেলে না, না মেলে মন। তবে কিসের ভিত্তিতে আমি আপনার হলাম? কিসের ভিত্তিতে বিয়ে হলো আমাদের? কাগজে কলমে থোড়ায় বিয়ে হয়? বিয়ে হয় ধর্মীয় মতে। মুহূর্তে এই রাগের পারদ তরতর করে আকাশ ছিল রুরমানবীর। মাহির চোয়াল বরাবর চেপে রাখা হাত তার শক্ত হলো ফের। সহসা ঘর কাঁপিয়ে হিংস্র বাঘের ন্যায় গর্জে উঠে শুধালো, কিসের জাত, কিসের সমাজ বাঁধির মেয়ে, কার ধর্ম? আমি কোনো সমাজ, জাত, ধর্ম কিচ্ছু মানি না, আর না মানি এই পৃথিবীর কাউকে। তো যা ইচ্ছা মান, যে সমাজ মানতে ইচ্ছে করছে মান, যে ধর্ম মানতে ইচ্ছে করছে মান। আই ওন্ট স্টপ ইউ, বাট আমি যা মানি না তা নিয়ে আমায় কিংবা আমার অর্ধাঙ্গিনীকে কেউ জাজ করতে এলে তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। যে সমাজ আমার বান্দির মেয়ের দিকে আঙুল তুলবে সে সমাজকে ধ্বংস করে ফেলবো আমি। যে জাতপাতের দোহায় আমার বান্দির মেয়েকে আমার কাছ থেকে আলাদা করতে চাইবে সে জাতপাতকে নির্বিশেষ মাটিতে পিষে ফেলবো আমি। আমি যা মেনেছি তাই আমার জন্য যথেষ্ট বান্দির মেয়ে। এতে অন্য কারোর কি আসে যায় তা নিয়ে লিটারালি আই ডোন্ট ফাকিং কেয়ার অ্যাবাউট দ্যাট। গলা স্বরে শুষ্কতা বাড়ল মাহির। হতবম্বতায় ছেয়ে গিয়েছে মুখভঙ্গি। আর কি বলবে সে? কাকেই বলবে? যেই লোক অতটা বেপরোয়া তাকে বলবে? যেই লোক কোনো সমাজ, জাত, ধর্ম মানে না তাকে বলবে? রমণী কুণ্ঠিত ব্যথিত নয়নে রুর মানবের পানে তাকিয়ে থাকতেই আচানক তার চোয়াল ছাড়ল মুগ্ধ। ফের আলগোছে কপালে কপাল ছোঁয়ালো মাহির। ভরাট কণ্ঠে আওড়ালো, আমাকে কোনোদিন উপেক্ষা করার দুঃসাহস দেখাস না বান্দির মেয়ে। বিশ্বাস কর, তোকে মারতে গেলে এক মুহূর্ত হাত কাঁপলেও যে সমাজ, জাতপাত এবং পরিবারের দোহাই দিয়ে আমায় ছেড়ে যাবার দুঃসাহস করবি, তাদের ধ্বংস করতে ন্যানো সেকেন্ডও নিব না আমি। মাইন্ড ইট। আটকে ওঠে মাহি। অধর কামড়ে ফোপাতে গেলে অষ্টপুটের ব্যথায় আপনা আপনি কুচকে গেল তার মুখ। পরক্ষণেই মুগ্ধের হ্যাঁচকা টানে সপ্তর্ষির ক্ষুদ্র কায়া দোদুল্যমান ভঙ্গি ধরল। টলতে টলতে মুগ্ধের পানে চোখ তুলে তাকাতে রুরমানো শক্ত চোয়ালে শুধালো, বেড়ে যাবি নাকি এভাবেই শুরু করব? স্টাইলটা যদিও খারাপ না, বাট ইটস ইয়োর ফার্স্ট টাইম না, সো। দৃষ্টিজোড়া কুচকে গেল মাহির। বোধগম্যহীনের ন্যায় তাকিয়ে রইল অপলক। মুগ্ধ এক মুহূর্তে স্থবির বনে চেয়ে রইল মেয়েটার পানে। মুহূর্ত পার হতেই জোর বাড়ালো হাতে। সপ্তর্ষির লতানো কোমর বরাবর টান বসালো হ্যাচকা। তুলতুলে হাত দুটো ছেড়ে দিল পরপরই। উন্মুক্ত বাঁ হাতখানা তড়িঘড়ি করে নিজ ব্যান্ডের অগ্রভাগ ছুঁয়ে ফের মাহির ক্ষত অষ্টপুট আঁকড়ে ধরে রুরমানব।
এবারে বোধহয় মেয়েটা অধৈর্য কন্যা ছিঁড়ে শান্ত হবে না। মাহি কাঁদলো আবারও, কাঁদতে কাঁদতে হেঁচকি তুলছে বেশ। মস্তিষ্কের সজাগ নার্ভগুলো ধীরে ধীরে স্লো হচ্ছে তার। অতিরিক্ত ভয় কষ্টে আবারও অচেতন হওয়ার পথে মেয়েটা। ওদিকে যুবক অগোছালো নিয়ন্ত্রণহীনের ন্যায় মেয়েটাকে নিজের করে নিতে অগ্রসর সে। ভি শেপে ঝাঁক হয়েতে প্যান্টের আগা খানিকটা সরতে আচমকা মুগ্ধ টের পেল মাহি ঝুলছে। তক্ষুনি স্তম্ভিত হলো রূঢ় মানব। অধর ছেড়ে আচমকা সম্মুখে তাকাতে অচেতন বোকা মানুষের সদ্য কর্তৃত কলমি ডগার ন্যায় ঢুলে পড়া তার রুক্ষ ভাজে। মুহূর্তে চোয়ালে বেশি কটমট করে ওঠে রূঢ় মানবের। মাথাভর্তি অদৃশ্য মোহচ্ছন্নতা হুট করে ভাঁটি পড়ে যায় নিয়ন্ত্রণহীন সে। দাঁত কিরমির করতে করতে ঠোঁট কামড়ে ধরল নিজে। শক্ত হাতের রুক্ষ তালু দিয়ে অনবরত নিজ বলিষ্ঠ ঘাটটা দলতে দলতে চাপা ক্ষোভে হুঙ্কার দিয়ে শুধালো, কুত্তার বাচ্চা! আবারও জানোয়ারের বাচ্চা! হোলি ফাক! মাথার আগুন জ্বলছে মুগ্ধের। পুরুষালী অদম্য চিন্তাভাবনা অনিয়ন্ত্রিত। তক্ষুনি মেয়েটাকে কোলে তুলে নিয়ে সম্মুখে হেঁটে এলো 2 কদম। অতঃপর কোনরূপ বলাকাও ছাড়াই অচেতন মাহিকে এক প্রকার ছুঁড়ে ফেলল মখমলি বিছানার নরম কোলে। কিন্তু কাণ্ড দেখো, অচেতন মানবী তখনও বুঝে আছে 2 চোখ। ওদিকে যুবক উন্মুক্ত ক্ষুব্ধ দৃষ্টিতে মাহির পানে তাকিয়ে থেকে ব্যস্ত হাতে গা থেকে এক প্রকার টেনে হিঁচড়ে খুলছে শার্ট। একে একে বোতাম খোলা ধৈর্য নেই রূঢ় মানবের। ফলে মুহূর্তেই বেচারার শার্টের সবগুলো বোতাম অবহেলায় ছিঁড়ে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে গেল এদিক ওদিক। উন্মুক্ত হলো ফর্সা বলিষ্ঠ পেটানো দেহখানা। পাইথন ট্যাটু শৈলীতে অঙ্কিত ফুলে ফেপে থাকা মাসলগুলো রুয়ে শুয়ে বাঁধনমুক্ত হলো শার্টের আবরণ হতে। এক ঝটকায় গা থেকে শার্টটা খুলে এনে অদূরে ছুঁড়ে ফেলে মুগ্ধ। পরক্ষণে হাত রাখলো প্যান্টের ডগায়। ধীরলয়ে এগোলো অচেতন মেয়েটার পানে। নিজ পাহাড়সম দেহটা সামান্য ভর ছাড়ালো মানবীর গায়ে। অনিয়ন্ত্রিত কামনায় বুধ মানব অচেতন সপ্তদশীতে ডুব দিতেই যাবে অমনি মস্তিষ্ক তড়াক করে বেজে উঠল তার। গভীর দৃষ্টিজোর একত্রে তাক হলো বোকা মানবের ক্ষুদ্র পেল্লব মুখপানে। মেয়েটার হুঁশ নেই। তার ছোঁয়াগুলো আদৌ অনুভব করতে পারবে সে? পরে যদি হুঁশ ফিরলে বলে বসে তার ঘুমের সুযোগ নেওয়া হয়েছে তখন? এখানে আমি আপনার একটা কোয়েশ্চেন আছে, এখানে কেন মাহি অজ্ঞান হয়ে গেলে বারবার বলা হয় যে সে ঘুমিয়ে থাকে? কিন্তু এটা তো ঘুম নয়, এটা তো সে অজ্ঞান, তার কোনো সেন্সই নেই, সেন্সলেস সে। এটাকে ঘুম বলা যায়? আমি যতবারই দেখেছি যে ও অজ্ঞান হয়ে গেছে ততবারই বলা হয়েছে যে ও ঘুমে আছে, কিন্তু এটা তো ঘুম নয়। আমি তো এটা বুঝতে পারি না কেন বলা হয়। তো গল্পে আসি। এহেন ভাবনায় আত্মসম্মানে খানিক চোট লাগলো দ্য গ্রেট রুশদি কিংয়ের। সে যা করবে মেয়েটাকে দেখিয়ে করবে, হুঁশে রেখে করবে। রেপিস্টের মতো সুযোগ বুঝে থোড়াই করবে। চটজলদি মাহির ওপর থেকে উঠে বসে মুগ্ধ। শক্ত দুহাতে বিছানার দুপাশ আঁকড়ে ধরে বসে রইল এক পল। চোয়াল শক্ত, তার মুখটা হয়েছে ভীষণ লাল। দৈবাত শক্তিতে বলিষ্ঠ ঘাটটা সামান্য কাত হলো রূঢ় মানবের। রাগান্বিত দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। কটমাট করতে করতে শুধালো, আমার এই ভরা যৌবনে করা প্রথম ভুল হলো তোর মতো একটা বান্দির মেয়ের সাথে হ্যাঙ্কি ফ্যাঙ্কি করতে চাওয়া। ঠিক কত বড় বেয়াদবের বাচ্চা হলে একটু 19-20 করতে গেলেই টাল হয়ে পড়িস জানোয়ার। একমাত্র তোর জন্য আমার এই যৌবন পোড়া মরাকার দেহে এখন পর্যন্ত ভার্জিনিটির দাগ নিয়ে ঘুরতে হচ্ছে, কুত্তারা বাচ্চা। থামলো মুগ্ধ। তড়িত ঘাড় ঘুরিয়ে তাকালো অন্যত্র। ঠোঁট কামড়ে বিছানার দুপাশ খামচে ধরল জোর করে। নিজেকে নিয়ন্ত্রণ করবার সর্বোচ্চ প্রয়াসে চোখ দুটো বুজে রেখে ফের বিড়বিড়ালো, বান্দির মেয়ে এখনও বড় হচ্ছে না। নিঃশ্বাসের অগোছালো ভাবভঙ্গিমা বাড়ছে মুগ্ধের। দেহের সবগুলো দৃশ্যমান পেশি হচ্ছে টান টান। কণ্ঠায় বাড়ছে শুষ্কতা। মানব তক্ষুনি ঘাড়ের মাংসালো পেশি কুচকে সিলিংয়ের পানে মুখ তুলল। অস্ফুষ্ট গোগানির স্বরে আওড়ালো, ওফ ওফ ফাক! তড়িত বসা ছেড়ে উঠে দাঁড়ায় মুগ্ধ। অবিচ্ছিন্ন পায়ের গতিতে ছুটে বেরোয় কক্ষ ছেড়ে। কাঠের প্রশস্ত করিডর দ্বারা ঘেঁষে দাঁড়িয়ে আচমকা হুঙ্কার ছুড়ল রূঢ় মানব, গার্ডস! তক্ষুনি বাজপাখি নেয় অন্দরমহলের প্রশস্ত অঙ্গনে ছুটে এলে গোটাকতক কালো পোশাক পরিহিত গার্ডস, যারা এসেছেন মনস্টারের সঙ্গে। তাদের দেখেই ফের হুঙ্কার ছুড়ে মুগ্ধ, এক্ষুনি আমার জন্য আইস বাতের ব্যবস্থা কর। ও ফাক, তাড়াতাড়ি! মুগ্ধ হচ্ছে একটা পাগল। ও সত্যিই পুরো একটা পাগলই বলা চলে ওকে। ও কেন এমন করে শুধু শুধু মেয়েটার সঙ্গে? মাহির জন্য আমার খুবই কষ্ট হয়, বেচারা মাহি। তো আজকের এপিসোডটা আমি এতটাই রাখলাম। আবার কাল শীঘ্রই আসবো এর পরবর্তী এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রাইবার এখন হয়েছে 100 জন। 100 জনের মধ্যে ভাই একজনও কমেন্ট করতে পারে না।
কমেন্ট করবেন, করলে আমার খুবই ভালো লাগে। টাটা।